ভালোবাসি দেশটা আমার, হৃদয় তারে যতনে রাখি। ভালোবাসি সবুজ নদী গল্প বলা, শ্যাম রাখালের গান ভালোবাসি শ্রাবণ। আগে ছাত্র জীবনে রাজনীতিতে যুক্ত হয়েছি, আন্দোলনগুলো করেছি, বিশেষ করে 69-এর গণ আন্দোলনে আমার অংশগ্রহণ ছিল। তখন আমি কলেজে পড়ি, আমার নামে লিয়া হলো যখন ইয়া এখানে ভাষ্য করে। তখন আমি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পালিয়ে গেলাম কুমিল্লায়। আমি আগে কুমিল্লা থাকতাম, সেখানে প্রফেসর অজিত গুহর বাড়িতে ছিলাম। তিনি বাংলার যখন কলেজে প্রফেসর ছিলেন, আমার আব্বার ঘনিষ্ঠ বন্ধু। একে আমাকে পতাকা ওড়াতে হবে, স্বাধীন বাংলাদেশের পতাকা। 26শে মার্চ সকালবেলায় 8টা সাড়ে 8টা বাজে। বলছে হ্যাঁ নিশ্চয়ই চলো। দোকান থেকে পতাকা নিয়ে আমরা ঢুকে গেলাম। আমরা যাচ্ছি, গেটে ঢুকবো। 20-25 জন তরুণ ছিল আমার সঙ্গে, তারাও যাচ্ছে আমার সঙ্গে। তো বাজার থেকে প্রায় 150 গজ দূরে ওদের গেট। সেখানে যখন পৌঁছলাম, তখন হঠাৎ তাকিয়ে দেখি যে আমার সঙ্গে কেউ নেই। আমার হাতে পতাকা, সঙ্গে একটা কিশোর ছেলে হাফ প্যান্ট পরা, আমি তাকে চিনি না। আর এই যে 20-25 জন যারা খুব সঙ্গী ছিল, সাহসী, আমাকে সাহস জুগিয়ে চলো পতাকা তুলতে হবে, তারা কেউ নেই। আমার রোগ ছেড়ে গেছে, যেতে পারবো একজন, আমি বলতে না দুজনই যাবে। তারপর দূর থেকে চিৎকার করে বলছে পতাকা রেখে আসো, বলছে না পতাকাও রাখবো না। হেঁটে যাচ্ছি, যখন গেট থেকে হেঁটে যাচ্ছি সেখান থেকে প্রায় 60-70 গজ। চোখ এদিক ওদিক গেল, দেখলাম যে সমস্ত ডরমেটরি, 3তলা ডরমেটরি, জানলা দিয়ে সব ব্যক্তিরা তাকিয়ে আছে। বিভিন্ন পয়েন্টে কোথাও মেশিন গান, কোথাও এলএনজি, এগুলো নিয়ে লোকজন বসে আছে এবং মোটামুটি আমার দিকে তাক করা। আর মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমার সঙ্গে সেই কিশোরটি পতাকা হাতে নিয়ে গিয়ে ওখানে যে পতাকা স্ট্যান্ড অফিসের সামনে, সেখানে গিয়ে বললাম যে পতাকাটা নামাও, ওই পতাকা নামাও, এই পতাকা তোল। তো তখন ভিতর থেকে অফিসাররা আসলো, তারা এসে বললো যে তুমি ভিতরে আসো, কথা বলবো। আমাদের না, আগে পতাকা তোলো তারপর আমি কথা বলবো। বলছে তুমি আসো না, আগে কথা বলি, পতাকা তো রইলো, আসো কথা বলি। মেজর নুরুল ইসলাম শিশু, যিনি পরে মেজর জেনারেল হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তিনি তখন ওইখানে ময়মনসিংহ এর জোনাল মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তিনি আমাকে ডাকছেন ভিতরে, মেজর। তখন আমি ঠিক করলাম ঠিক আছে যাবো, কথা বলবো। আমি ভেতরে যাওয়ার সময় পতাকাটা ওই ছেলের হাতে দিয়ে বললাম যে তুই পতাকা ধরে রাখবি, কাউকে দিবি না। ওদেরকে বললাম যে এই পতাকা তোমরা তোমাদের কেউ টাচ করবে না, এটা আগে নিশ্চিত পারবো। হ্যাঁ ঠিক আছে, ওটা থাকুক, কেউ তো ঠিক আছে। বাঙালি মেজর, তাকে আমার সঙ্গে দরকার, তাকে আমি চাই। কাজে তার কথাটা আপাতত শুনবো, কিন্তু আমি শর্ত দিলাম যে তাহলে এখানে পাকিস্তানের পতাকা ওড়ানো হবে না, এই শর্তে। তো তারা মেনে নিল যে ঠিক আছে, পাকিস্তানের পতাকা ওড়ানো হবে না, ইপিআরের পতাকা থাকতে পারে। পাকিস্তানের পতাকা ওড়ানো, সেই থেকে পাকিস্তানের পতাকা সেখানে রইল না এবং আমি বাংলাদেশের পতাকা নিয়ে ফিরে এলাম, কিন্তু ইপিআরের পতাকা শুধু রইল। দেখতে পাচ্ছি যে সেদিন পাকিস্তানিরা যে কাজগুলো করে গেছে, এটা কিন্তু এক ধরনের আনচ্যালেঞ্জ চলে গেছে। তারা আমাদের নাগালের বাইরে। এই পাকিস্তানি অফিসারদের এবং সৈন্যদের মধ্যে থেকে 95,000 সারেন্ডার করেছিল। তার মধ্যে থেকে বেছে বেছে বিশেষভাবে 195 জনকে চিহ্নিত করা হয়েছিল যুদ্ধ অপরাধী হিসেবে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, হত্যাকাণ্ড, লুট, ধর্ষণ, সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে পাওয়া গিয়েছিল। এরকম 195 জনকে আলাদা করা হয়েছে। এখন এই সমস্ত যুদ্ধবন্দীদেরকে আলটিমেটলি ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়, কারণ বাংলাদেশে তাদেরকে রাখা, তাদেরকে দেখাশোনা করা, গ্রেপ্তার করা এতটা সত্যিও তখন আমাদের ছিল না, আমাদের আর্মি বা ওরকম ব্যবস্থা ছিল না। ইন্ডিয়াতে তারা বন্দী ছিল, সেখানে তাদেরকে ক্যাম্প করে সেখানে রাখা হয়েছিল। এখন সিমলা চুক্তির মধ্য দিয়ে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপার এসেছে, কিন্তু এই 195 জনকে বাংলাদেশ দিতে চায়নি। এবং এদের ব্যাপারে শেষ পর্যন্ত সিমলা চুক্তি হওয়ার পরেও বাংলাদেশের একটা সম্মতি তাদের নিতে হয়েছে, যে সম্মতির মধ্যে এটাই ছিল এই চুক্তিটাও কার্যকর হচ্ছে না। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে সেই সিমলা চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে, কিন্তু শর্ত ছিল এটাই যে এই যুদ্ধ অপরাধী যারা আছে পাকিস্তান সেনাবাহিনীতে, তাদের বিচারটা পাকিস্তান সরকার করবে। কাজে পাকিস্তানের সৈন্যদেরকে বিনা শর্তে ফেরত যেতে দেওয়া হয়নি।
তাদের অপরাধের বিচার পাকিস্তান সরকার করবে এই অঙ্গীকারের মধ্য দিয়ে পাকিস্তান তাদের ফেরত নিয়ে গেছে এবং এই চুক্তির বিনিময়ে বাংলাদেশ তাদের ফেরত যাওয়ার সম্মতি জানিয়েছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে এই যারা কোলাবোরেট করেছে, যারা যুদ্ধের সময় নানান ধরনের অপরাধ করেছে, যারা দালালি করেছে, তাদের সবাইকে কিন্তু যুদ্ধ অপরাধীর তালিকার মধ্যে আওতায় এনে মোট 37,000 লোককে গ্রেফতার করা হয়েছিল স্বাধীনতার পরে। এই 37,000-এর মধ্যে দালালি ছাড়া সুনির্দিষ্টভাবে কোন রকম অপরাধ প্রমাণিত না হওয়ায় বা অপরাধের তথ্য না পাওয়ার কারণে 37,000-এর মধ্যে 26,000-কে বঙ্গবন্ধু সরকারের সময় ছেড়ে দেওয়া হয়। 11,000-কে জেলখানায় বন্দী রাখা হয়, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধ ছিল নানান ধরনের, হয় খুন, ধর্ষণ বা ধর্ষণের সহায়তা করা, অগ্নিসংযোগ, লুট, গণহত্যা, এই ধরনের নানান ধরনের অপরাধ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এই সমস্ত অপরাধে যারা অপরাধ ছিল এরকম 11,000-কে আলাদা করে তাদেরকে কিন্তু জেলখানায় রেখে তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছিল। এবং 1972 সালে দালাল আইন গঠন করা হয়, 1973 সালে তার ট্রাইব্যুনাল করা হয়, ট্রাইব্যুনাল অ্যাক্ট করা হয় এবং সেই ট্রাইব্যুনালের অধীনে এদের বিচার শুরু হয়েছিল। এবং এই বিচারে কিন্তু অনেকের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল, প্রায় 260-70 জনের সাজা হয়েছিল বিভিন্ন মেয়াদে। তার মধ্যে 2 বছর সাজা থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত ছিল এবং অনেকের মৃত্যুদণ্ড নির্দেশ হয়েছিল, যেগুলো পরবর্তীতে আরো হয়তো তার আপিলের সুযোগ ছিল, তারপরে কার্যকর করা হতো। এখন ট্রাইব্যুনাল চলছিল, বিচার চলছিল আইনের মাধ্যমে। কিন্তু এইটাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, তার মারা যাওয়ার পরে 75 সালের ডিসেম্বর মাসে গিয়ে সামরিক সরকার এই কেসগুলো তুলে নেয় এবং যে সমস্ত শাস্তি হয়েছিল, যে রায়গুলো হয়েছিল, এই রায়গুলো তারা খারিজ করে দেয়, মাফ করে দেয়। মাফ করে দেওয়ার ফলে সকল যুদ্ধ অপরাধীরা তারা মাফ পেয়ে যায়, তাদের কোনো শাস্তি হয়নি। বিচার হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু শাস্তি তাদের ভোগ করতে হয়নি। কাজে তারপরের থেকে কিন্তু 1975 সালের 31শে ডিসেম্বরের পর থেকে কিন্তু এই ব্যাপারটা আর কখনো আইনের আওতায় আনাই যায়নি। একটা প্রশ্ন তাদের মধ্যে জেগেছে যে এই যে এত বড় একটা অপরাধ ঘটে গেল মানবতার বিরুদ্ধে, আমাদের জাতির বিরুদ্ধে, আমাদের সাধারণ মানুষের বিরুদ্ধে, এর তো কোনো বিচার হয়নি। এবং এই অপরাধের দায় থেকে যারা তাদেরকে মুক্ত করে দিল, তাদের কি সে অধিকার আছে তাদেরকে দায় থেকে মুক্ত করার? কোন অধিকার বলে তারা তাদেরকে এই দায় থেকে মুক্ত করেছে? তারা কিন্তু ম্যান্ডেট পেয়েছিল, তারা সামরিক শাসনের অধীনে থেকে সামরিক ফরমান জারি করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে। এখানে একটা গর্হিত কাজ হয়েছে। কাজেই যে অপরাধগুলো ঘটে গেছে তার সেগুলোকে বিবেচনায় আনতে হবে, সেগুলোকে তদন্ত করতে হবে, সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং যারা অপরাধী তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। যদি সে অপরাধ না করে থাকে, সে মুক্ত হয়ে যায়, বিচারের মধ্য দিয়ে সে মুক্ত হোক, বিনা বিচারে সে মুক্ত হতে পারবে না। এবং যদি অপরাধী হয়ে থাকে, সে যেই হোক না কেন, তাকে শাস্তির মধ্যে আজকে নিতে হবে, শাস্তি তাকে দিতে হবে। এটার সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণ বিকাশের যেমন প্রশ্ন জড়িত আছে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জাতির বিবেককে মুক্ত করার জায়গাটা আছে। এরকম বিচার না করার, শাস্তি না হওয়ার আজকে জাতি এই ক্ষেত্রে নিজের কাছে ছোট হয়ে আছে, আমরা আমাদের কাছে ছোট হয়ে আছি। আমরা মনে করছি যে জাতিকে এই দায় থেকে মুক্ত করার একটা সময় এখনো আমাদের হাতে আছে, এটাকে কাজে লাগাতে হবে এবং এই বিচারটা হওয়া দরকার আজকে নৈতিকতার দিক থেকে আমাদের স্ট্যান্ডটাকে ঠিক করার জন্য। যে অপরাধ অপরাধী, এখানে জাতীয় ঐক্য বিনষ্ট হবে বা ঐক্যের কথা অনেকে বলে এখান থেকে বিরত রাখার প্রশ্ন চিন্তা করে, কিন্তু আসলে জাতি তো ঐক্যবদ্ধ নেই, জাতি তো এই প্রশ্নে বিভক্ত। বরং এইখানে বিভক্তিকে আরো বেশি তারা বাড়িয়ে রাখতে পারে যখন যুদ্ধ অপরাধী কারা কারা নয় এই বিবেচনার এই প্রশ্ন যখন বারবার সামনে আসে। তার থেকে একবার ফয়সালা হয়ে যাওয়া উচিত, যারা অপরাধী তারা যেই হোক না কেন তারা তাদের দায় ভোগ করুক, শাস্তি ভোগ করুক, নিরপরাধ মানুষ নয়। ভালোবাসি সবুজ নদী, গল্প বলা